আজ থেকে প্রায় ১৫০ বছর অতীতে আমেরিকায় গৃহযুদ্ধ চলছিল। এ সময় ভার্জিনিয়া বন্দর থেকে ছেড়ে যায় এক যুদ্ধ জাহাজ। জাহাজে ছিল শতখানেক যোদ্ধা এবং তাদের সাথে ছিল তৎকালীন আমলের মহামূল্যবান সম্পদ। কথিত আছে এই জাহাজ কোনো এক অজানা কারণে কোনো এক নদী বা সমুদ্রের গভীরতায় হারিয়ে গিয়েছিল। এরপর বহু সময় পার হয়ে গেছে, কিন্তু এই জাহাজ হারিয়ে যাওয়ার কারণ বা সেটা এখন কোথায় আছে তা জানা যায়নি। তবে খুঁজলে হয়তো এখনও পৃথিবীর কোনো এক প্রান্তে এই জাহাজের অস্তিত্ব মিলবে। এরপর কালে কালে এই জাহাজ উদ্ধারের জন্য বিভিন্ন রোমাঞ্চপ্রিয় মানুষদের আগমন ঘটে। এরকমই একজন নাবিক হচ্ছে এই লোকটা। সে বহু সময় ধরে এই জাহাজকে খুঁজছে। জাহাজ খুঁজতে খুঁজতে সে সাহারা মরুভূমি পর্যন্ত চলে যায়। পৃথিবীর সর্বোচ্চ উষ্ণতম মরুভূমি হচ্ছে সাহারা মরুভূমি। কিন্তু এখানে এসে সে আবার জানতে পারে আরেক ভয়ানক রহস্য, যে রহস্য পৃথিবী থেকে আড়াল করে রাখা হয়েছে। এই রহস্যের জন্য সৃষ্টি হয় এক অদ্ভুত রোগ, মহামারী। গ্রামে গ্রামে মানুষ মারা যাচ্ছে, ঘরে ঘরে পঙ্গু শিশু জন্ম নিচ্ছে। তাহলে গল্পের নায়কদেরকে এই রোগ প্রতিরোধ করতে হবে এবং হারিয়ে যাওয়া জাহাজকে উদ্ধার করতে হবে। আর এই অভিযান করতে গিয়ে যেতে হবে পশ্চিম আফ্রিকার নাইজেরিয়া দেশ থেকে মালি দেশের সাহারা মরুভূমি পর্যন্ত। তাহলে চলুন আর দেরি না করে আমরাও এই অ্যাডভেঞ্চার যাত্রায় উঠে যাই। দেখি জাহাজ কিভাবে উদ্ধার করা হয়, কেন এই জাহাজ হারিয়ে গিয়েছিল, আর কেন এই অদ্ভুত রোগের সৃষ্টি হয়েছে। হাই গাইস, দিস ইজ আফনান ফ্রম আফনান কটেজ। গল্পের সময়টা হচ্ছে 1865 সাল। এ সময় দেখা যায় আমেরিকার ভার্জিনিয়া রাজ্য। পুরো আমেরিকায় এ সময় গৃহযুদ্ধ চলছে। গৃহযুদ্ধ বলতে এখানে আমেরিকায় দাসপ্রথা থাকবে কিনা, কালো চামড়ার মানুষদেরকে সুযোগ সুবিধা দেয়া হবে কিনা, বা তাদেরকে কি মুক্ত করে দেওয়া উচিত, মূলত এই ব্যাপারগুলো নিয়ে যুদ্ধ চলছিল। পুরো আমেরিকার সময় দুই ভাগে ভাগ হয়েছে। দেশের দক্ষিণ ভাগ দাসপ্রথাকে সমর্থন করে, মানে আমেরিকার দক্ষিণ ভাগ চায় যে দাসপ্রথা থাকবে, আর উত্তর ভাগ চায় দাসপ্রথা বাতিল করে দেয়া হোক, কালোরা স্বাধীন হবে, তাদের যোগ্য অধিকার পাবে। এই নিয়ে যুদ্ধ চলছিল। তবে 1865 সালের এ সময় এসে এই যুদ্ধ শেষ হওয়ার পথে। আর যুদ্ধের শেষে এসে দেখা যায় দেশের উত্তর ভাগ জয়ী, মানে দাসপ্রথা আর থাকছে না, কালোরা এখন তাদের যোগ্য অধিকার পাবে, তারা মুক্ত। তো এদিকে দক্ষিণ ভাগ যেহেতু হেরে যাচ্ছে, এখানেই দক্ষিণ ভাগটার নাম ছিল কনফেডারেট স্টেট। তো এই কনফেডারেট স্টেট তাদের হেরে যাওয়ার সাথে সাথে তারা তাদের সোনার মুদ্রাগুলোকে নিয়ে পালিয়ে যাচ্ছে। এগুলো খুবই মূল্যবান। পৃথিবীর যে কোনো যুদ্ধ পরিচালনা করার জন্য কিন্তু প্রচুর অর্থের প্রয়োজন হয়। আর অতীতের এই যুদ্ধের সময় দুই ভাগের দেশই তাদের অর্থ হিসেবে সোনার কয়েন ব্যবহার করছিল। তো এখানে যেহেতু দক্ষিণ ভাগ হেরে যায়, তাই তারা তাদের সোনাগুলো নিয়ে পালিয়ে যাচ্ছে। এখানে পালিয়ে না গেলে কিন্তু তাদের এই সোনার কয়েনগুলো উত্তর ভাগের সেনারা দখল করে নিবে, যেহেতু তারা বিজয়ী। মূল্যবান কয়েনগুলোকে এক একটি বক্সে ভরে এক যুদ্ধ জাহাজে করে নিয়ে যাওয়া হচ্ছে। জাহাজের নাম PSS টেক্সাস। তারা পালিয়ে যাচ্ছে। তবে এ সময় উত্তর ভাগ থেকে প্রচুর গোলাবারুদ ছোড়া হচ্ছিল, যাতে তারা পালাতে না পারে। এদিকে দক্ষিণীরাও থেমে নেই, তারাও গুলি ছুটছিল। তবে তাদের ক্যাপ্টেন বুঝতে পারেন এভাবে তারা পারবেন না, তারা এখানে সংখ্যায় কম এবং দুর্বল। তাই তখন ক্যাপ্টেন নিজেদের গোলাবারুদ ছোড়া বন্ধ করে দেন। এতে করে ফায়ারিংয়ের আলো আর পাওয়া যায় না। তখন দূর থেকে শত্রুপক্ষ এই অন্ধকারে জাহাজকে হারিয়ে ফেলে। আর এভাবে এই সোনাভর্তি যুদ্ধ জাহাজ রাতের অন্ধকারে পালিয়ে যায়। তবে এই জাহাজের আর কখনো দেখা পাওয়া যায়নি। মানুষের ধারণা এই জাহাজ পৃথিবীর কোনো এক প্রান্তে গিয়ে হারিয়ে গেছে। এরপর এই ঘটনার 140 বছর পার হয়। নাইজেরিয়া দেশের লাগোস শহর। এই শহরে বিগত কয়েক মাস থেকে একটা অদ্ভুত রোগের লক্ষণ দেখা যাচ্ছে। রোগটা বেশ অদ্ভুত এবং মারাত্মক। এই রোগে ঘা জাতীয় কিছু ক্ষত তৈরি হয় মানুষের শরীরে, এবং কয়েকদিনের মধ্যেই মানুষটা মারা যায়। ব্যাপারটা জেনে জাতিসংঘ একটু চিন্তিত হয়েছিল। এর জন্য WHO থেকে 2 জন বিশেষ চিকিৎসককে এই শহরে পাঠানো হয়েছে। চিকিৎসকের একজনের নাম ছিল ইভা রোহাস, সংক্ষেপে ইভা। ইভা এই শহরে এসেই অবাক হয়ে যায়। এই রোগটার ভয়ে পুরো এলাকা একদম নিস্তব্ধ। এরপর এক বাসায় এক কিশোর ছেলেকে দেখা যায়, তার মুখে ঘা জাতীয় কিছু উঠেছে এবং এই রোগটা চোখের দৃষ্টিশক্তি পর্যন্ত কেড়ে নেয়। এখানে ছেলেটার মা বলছিল ছেলেটা নাকি গত সপ্তাহে তার বাবার সাথে পশ্চিম আফ্রিকার মালি দেশে বেড়াতে যায়, আর মালি থেকে আসার পর থেকেই সে এরকম অসুস্থ। ইভারা তখন জিজ্ঞেস করে তাহলে এখন তার বাবা কোথায়। জানা গেল তার বাবা পাশের একটি লাইট হাউসে কাজে গিয়েছে, সেও নাকি কিছুটা অসুস্থ। এরপর আক্রান্ত ছেলেটি থেকে ব্লাড স্যাম্পল নিয়ে ছেলেটিকে কাছের হাসপাতালে পাঠানো হয়। এখানে ইভা বলছিল এটা সম্ভবত কোনো একটা ভাইরাসের আউটব্রেক,
কারণ এর আগেও এরকম 6 জন রোগীকে পাওয়া গেছে যারা ওই মালি দেশে যায় এবং সেখান থেকে আসার পরপরই এই অদ্ভুত রোগটা তাদের মধ্যেও দেখা যাচ্ছে। ইভা বলে তাদেরকে এখন এই রোগের উৎস অর্থাৎ মালি দেশে গিয়ে তদন্ত করা দরকার। মালিতে গেলেই বোঝা যাবে এই রোগের কারণটা কি, আর তখনই সেটাকে প্রতিরোধ করা সম্ভব। এখানে অন্য আরেকজন চিকিৎসক যিনি ছিলেন তিনি আবার এটাকে ভাইরাস আউটব্রেক মনে করেন না, কারণ শুধুমাত্র 6 জন রোগীর মধ্যে এই রোগটা দেখা যাচ্ছে, সংখ্যাটা অনেক কম। আর জাতিসংঘ কখনো এই মাত্র 6 জনের ওসিলায় ইভাদেরকে মালি দেশে পাঠাবে না, কারণ মালিতে আবার এ সময় এসে গৃহযুদ্ধ লেগেছে। আর সেখানকার যে সেনাপ্রধান সে নাকি খুবই হিংস্র স্বভাবের মানুষ, তাই মালি গেলে তারা বড় সমস্যায় পড়তে পারে। কিন্তু ইভাই তদন্তে সেখানে যাবেই, এতে যদি জাতিসংঘ তাকে অনুমতি নাও দেয় তাহলে সে অন্য কোনো উপায়ে মালি যাবে। এখানে তাদের এই কথাগুলোর সময় এক ছদ্মবেশী লোককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাকে খুবই রহস্যজনক মনে হচ্ছিল, কারণ তাকে এই এলাকার কেউ বলে মনে হয় না। আবার সে আড়ালে ইভাদেরকে গভীরভাবে পর্যবেক্ষণও করছে। এদিকে এরপর ইভাই আক্রান্ত ছেলের বাবার সাথে দেখা করতে যায়, কিন্তু লাইট হাউসে ঢুকেই দেখা গেল লোকটি সেখানে বেঁচে নেই। আর মৃত্যুর কারণ ওই রোগের প্রাদুর্ভাব। লোকটার চোখ মুখে সেই একই লক্ষণ। ইভাই লাশ থেকেও ব্লাড স্যাম্পল নিতে চায়। সে গাড়িতে এগুলোর জিনিস নিচ্ছিল, ঠিক এ সময়ই ছদ্মবেশী লোকটা এসে ইভাকে আক্রমণ করে। ইভা কোনোভাবে নিজেকে ছাড়িয়ে নিয়েছিল। এরপর সে সেখানকারই কিছু লোকের কাছে সাহায্য নিতে যায়, কিন্তু এই লোকগুলো আবার তাকে ধরে নিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে। লোকগুলো বলছিল এখানে কোনো ইনভেস্টিগেশন করা যাবে না। এরপর ওই ছদ্মবেশী এসে একটা ছুরি ইভার দিকে তাক করে। তবে এ সময় দূর থেকে অন্য এক লোক একটা তীর ছুঁড়ে দেয়। লোকটা সেই ইভাকে ছাড়িয়ে নিয়েছিল। সে বাকি সবার সাথেই লড়াই করে, আর এতে ওই ছদ্মবেশী লোকটা ইভার স্যাম্পল ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ইভা ভাগ্যক্রমে রক্ষা পেয়েছিল, তবে সেই রোগের স্যাম্পলগুলো হারিয়ে ফেলেছে। এর মানে হচ্ছে এই রোগের সাথে কোনো একটা বিশেষ চক্রের হাত আছে। এখানে যে লোকটা ইভাকে সাহায্য করলো তার নাম পিট। ইভা এখানে অজ্ঞান হয়ে পড়েছিল। পরে জ্ঞান ফিরলে সে দেখে সে একটা জাহাজে রয়েছে। এটা একটা বিশেষ মেরিন অর্গানাইজেশনের জাহাজ, সামনে এ সম্পর্কে জানা যাবে। তবে আপাতত চারদিক তাকিয়ে ইভা বুঝতে পারে এই জাহাজ সমুদ্রের গভীরে তলিয়ে যাওয়া নানা প্রত্নতত্ত্ব সংগ্রহের কাজ করে। এগুলো উদ্ধার করাই এনাদের কাজ। ইভা এটাতে বেশ রোমাঞ্চ অনুভব করছিল। এরপর বাইরে তার সাথে দেখা হয় জাহাজের এক কর্মচারী আল জার্ডিনোর সাথে। এখানে এই জাহাজে শতাধিক কর্মচারীরা কাজ করছিল। এই জাহাজের মালিক ছিলেন জিম স্যান্ডেকার নামক এক লোক। স্যান্ডেকার একজন অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল এবং তিনি এই প্রতিষ্ঠানটা চালান। কিছুক্ষণ পরে এই জাহাজে ওই পিট নামক লোকটিকেও দেখা যায়, যে আর কি ইভাকে উদ্ধার করেছিল। পিট একজন খুবই ভালো সাঁতারু এবং দক্ষ নাবিক। সে মাত্র সমুদ্রের গভীর থেকে একটা রাজার পুরনো কফিন উদ্ধার করল, 700 বছরের পুরনো রাজার কফিন। অ্যাডমিরাল তখন বলেন এই মূল্যবান কফিনটা লাগোস জাদুঘরে পাঠানো দরকার, আজ রাতেই এটার প্রদর্শনী হবে। বিকালে সবাই এই অনুষ্ঠানে যাওয়ারই প্রস্তুতি নিচ্ছিল। তবে এ সময় পিটকে দেখা যায় সে ফোনে একজনের সাথে গভীর মনোযোগে কথা বলছে। পরে জানা গেল এখানকার এক চোরাবাজার থেকে নাকি একজন কল করেছে, যে নাকি বলছে ওই ঐতিহাসিক হারানো আয়রন ক্লাইড শিপ, এই জাহাজটার নাকি সে সন্ধান পেয়েছে। পিটের এই জাহাজের প্রতি প্রচুর আগ্রহ, তাই সে আজ রাতে জাদুঘরের প্রদর্শনীতে যাবে না। সে এখন এই কালোবাজারি লোকের সাথে দেখা করতে যাচ্ছে। পরে রাতে লাগোস মিউজিয়ামে একটা বিশাল প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইব ম্যাসার্ড নামক এক বিশেষ লোক। ম্যাসার্ড একজন বড় মাপের ব্যবসায়ী এবং তিনি এই অ্যাডমিরাল স্যান্ডেকারদের মতো উদ্ধার প্রতিষ্ঠানগুলোতে অনেক টাকা লোন দিয়ে থাকেন। যাই হোক, পরবর্তীতে এখানে রাজার ওই কফিনটা প্রদর্শন করা হয়। এটা ছিল আফ্রিকান রাজা বাতিনের হারিয়ে যাওয়া কফিন। অন্যদিকে পিটকে দেখা যায় সে কালোবাজারে চলে এসেছিল। এখানে ওই কালোবাজারির সাথে পিটের দেখা হয় এবং এই লোকটা এখানে একটা স্বর্ণের মুদ্রা দেখায়। মুদ্রায় কনফেডারেট স্টেটের সিল দেয়া আছে, অর্থাৎ অতীতের ওই গৃহযুদ্ধের সময় দক্ষিণ ভাগের সিল খোদাই করা আছে, যার অর্থ দাঁড়ায় এই মুদ্রাটা হচ্ছে ওই হারিয়ে যাওয়া যুদ্ধজাহাজের এক স্বর্ণ মুদ্রা। পিট এরপর দ্রুত এসে অ্যাডমিরালকে এই মুদ্রাটা দেখায়, আর সে বলে কালোবাজারিরা এই স্বর্ণটা মালি দেশের এক গ্রাম থেকে উদ্ধার করতে পেরেছে। মালি দেশের একটা গ্রাম হচ্ছে লাবাজাঙ্গা। এই গ্রামের পাশ দিয়ে নাইজার নদী চলে গেছে। পিট এখানে বলে যে হতে পারে অতীতে এই নাইজার নদীতে এসেই ওই যুদ্ধজাহাজ ডুবে গিয়েছিল, আর তাই ওই গ্রাম থেকে এখন এই স্বর্ণগুলো উদ্ধার করা যাচ্ছে। এখন ওই জাহাজটা হচ্ছে 100 বছরের পুরনো ঐতিহাসিক জাহাজ। তার মধ্যে আবার সেখানে কোটি টাকার স্বর্ণ মুদ্রাও সংরক্ষণ করা আছে। তাই এখন পিট চায় সে মালিতে গিয়ে ওই জাহাজ খোঁজার চেষ্টা করবে।
অ্যাডমিরাল প্রথমে এতে রাজি হচ্ছিল না, কিন্তু এত মূল্যবান কিছুর লোভ না সামলাতে পেরে তিনি 3 দিন সময় দেন এই জাহাজটা খোঁজার জন্য। এই মালি দেশে যেমন একটা মূল্যবান জাহাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আবার গল্পের শুরুতে যে একটা রোগের প্রাদুর্ভাব দেখা গেল, এটারও কিন্তু ঘাঁটি এই মালি দেশটাই, যেখানে আর কি ইভারা তদন্তে যেতে চাই। তো এখানে এই 2 ব্যাপারই বেশ রোমাঞ্চকর, অসুখ এবং এই জাহাজ, যার কেন্দ্রস্থল হচ্ছে এই মালি দেশ। গল্পটা শুনতে থাকুন। কিছুক্ষণের মধ্যেই মালি দেশে যাওয়া হবে, এরপর সেখান থেকে যাওয়া হবে সাহারা মরুভূমি, আর তারপর সেখানে এই অসুখ এবং জাহাজ, এই 2 ব্যাপারই সেখানে অদ্ভুতভাবে গিয়ে জোড়াও লাগবে। যাই হোক, এদিকে অ্যাডমিরাল ইভাকে ব্যবসায়ী ম্যাসাডের সাথে পরিচয় করিয়ে দেন। ম্যাসাডের কিছু ব্যবসা মালি দেশে রয়েছে। ইভা এখানে বলে সে ম্যাসাডের সাহায্য চাই। ম্যাসাড একজন বড় মাপের ব্যবসায়ী, সে যদি জাতিসংঘ বরাবর এই রোগের জন্য একটা চিঠি লিখে, তাহলে জাতিসংঘ তার সহযোগিতায় WHO একটা বড় ডক্টর টিমকে মালিতে পাঠাবে। তবে ম্যাসাড এখানে এই কাজটা করার কথা দিতে পারছে না, কারণ তাকে এটা করতে গেলে তাকে আগে মালির বর্তমান যে ডিক্টেটর রয়েছে জেনারেল নাজিম, তার অনুমতি নিতে হবে। মালিতে তো এ সময় গৃহযুদ্ধ চলছে, তাই তার অনুমতি ছাড়া কোনো কিছুই সেখানে করা সম্ভব নয়। এখানে এসব কথা ইভা বুঝতে পারে তারা আসলে এই লোকের সাহায্য পাবে না। লোকটা ভয় পাচ্ছে, তাহলে ইভাদেরকে অন্য কোনো উপায়ে মালি যেতে হবে। তো এই ক্ষেত্রে সবথেকে ভালো উপায় হচ্ছে পিটদের সাথে মালি যাওয়া, যেহেতু পিটরা মালি যাচ্ছেই। পরের সকালে পিট ও তার 2 সাথী মালি যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল। এ সময় তাদের কাছে ইভারা আসে। ইভা বলে অ্যাডমিরাল তাদেরকে পিটদের সাথে যাওয়ার জন্য বলেছে। যেহেতু অ্যাডমিরালের আদেশ ছিল, তাই পিট ইভাদেরকে নিয়ে যায়। তারা একটি লঞ্চ নিয়েছিল এবং নদীপথে এগিয়ে চলেছে। তবে তাদের এই বের হওয়ার সময় ওই ছদ্মবেশী লোকটাকে বন্দরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই লোকটা সবসময়ই ইভাদেরকে নজরদারিতে রেখেছে। এদিকে কিছু সময়ের মধ্যে ইভারা নাইজার নদীর একদম মধ্যভাগে চলে এসেছিল। এই নদী হয়েই তারা মালি যাচ্ছে। রাতে খাওয়ার সময় ইভা পিটকে ওই যুদ্ধজাহাজ সম্পর্কে জিজ্ঞেস করে। পিট বলে ওই জাহাজ এখন শুধু জাহাজ নয়, সেটা হচ্ছে এখন গুপ্তধন, কারণ ওখানে কোটি টাকার স্বর্ণ রয়েছে এবং এই জাহাজ আমেরিকার গৃহযুদ্ধে ব্যবহৃত হয়েছিল। এখানে পিট খুঁজে পাওয়া ওই স্বর্ণের মুদ্রাটাও দেখায়। ছোটবেলা থেকে পিটের স্বপ্ন সেই জাহাজ উদ্ধার করবে এবং এই জাহাজ কেন এভাবে হারিয়ে গিয়েছিল এটা সে জানতে এবং জানাতে চায়। পরের সকালে তারা তাদের কাঙ্ক্ষিত লাবাজাঙ্গা নদী বন্দরে চলে এসেছিল। এখন তারা মালিতে। এখানে ইভা এবং পিট আলাদা হয়ে যায়। ইভা দূরের একটি গ্রাম আসালারে যাবে। এই আসালার গ্রামেই ওই রোগটা সর্বপ্রথম শনাক্ত করা গিয়েছিল। অন্যদিকে পিটরাই লাবাজাঙ্গায় থেকে আশেপাশে জাহাজের খোঁজ নিবে। এদিকে ব্যবসায়ী ম্যাসাডকে দেখা যায় সে জেনারেল নাজিমের সাথে দেখা করতে এসেছেন। ম্যাসাড হচ্ছে ওই ব্যবসায়ীটা, আর নাজিম মালি দেশের ক্ষমতা প্রধান। ম্যাসাড এখানে নাজিমকে বলেন 2 জাতিসংঘের চিকিৎসক এখানে তদন্তে আসার পরিকল্পনা করছে, যার কারণ এখান থেকে ওই রোগের সূত্রপাত। ম্যাসাড এখানে বলে এই রোগটা সম্পর্কে বাইরের পৃথিবীকে জানানো যাবে না, তাই জেনারেলের উচিত এমন কিছু করা যাতে তার দেশ মালি থেকে যেন কোনো মানুষই বাইরে যেতে না পারে। রোগটা এই দেশের মধ্যেই থাকুক, আর যারা ইতিমধ্যে এখানে অসুস্থ হয়েছে তারা তো মারা যাবেই, আর আড়ালে কিছু মানুষ মারা গেলে বাইরে এসব এত টের পাবে না। ম্যাসাড এখানে জেনারেলকে এও বলেছে জেনারেলের উচিত তার দেশের মানুষের চলাচল পুরোপুরি নিয়ন্ত্রণ করে দেয়া, মানুষেরা যেন ওই জায়গাগুলোতে না যেতে পারে। এখানে আসলে ওই রোগটা নিয়ে কিছু রহস্যজনক কথাবার্তা হচ্ছে। রোগটা এখান থেকে ছড়িয়েছে এটা কনফার্ম, কিন্তু সেটা কিভাবে ছড়িয়েছে তা তাদের কথাই বোঝা যাচ্ছে না। তারা চায় না বাইরে থেকে কেউ এসে এই রোগ নিয়ে তদন্ত করুক। অন্যদিকে পিটরা এক লোকের খোঁজ করে বেড়াচ্ছিল। আসলে এই লোকটাই সর্বপ্রথম ওই সোনার কয়েনটা খুঁজে পায় এবং সেই পরে কালোবাজারে গিয়ে বিক্রি করেছে। এখন তাকে খুঁজতে হবে এবং তার মাধ্যমে জানতে হবে যে সেই কয়েনটা একদম ঠিক কোন জায়গাটাই খুঁজে পেয়েছিল। অনেক খুঁজেই লোকটার বাড়ি পাওয়া যায়, কিন্তু সেখানে জানা যায় লোকটা মারা গিয়েছে। আর এই লোক মারা যাওয়ার খবরটা পেয়ে পিটরা খুবই হতাশ, কারণ লোকটার মাধ্যমেই জাহাজটা খুঁজে বের করতে হতো। তারা এক জায়গায় বসে এগুলোই ভাবছে। এ সময় এখানে আজানের শব্দ পাওয়া যায়, আর এই আজান শুনে পিটের মাথায় একটা চিন্তা আসে। সে দ্রুত কাছের এক মাদ্রাসায় যায় এবং মাদ্রাসার হুজুরকে জিজ্ঞেস করে সে অতীতের এক জাহাজের সন্ধান করতে এসেছে। পিট বলে আজ থেকে প্রায় 140 বছর আগে আমেরিকার এক সোনাভর্তি যুদ্ধ জাহাজ ভার্জিনিয়া বন্দর থেকে রওনা দিয়েছিল। মানুষের মুখে শোনা কথা অনুযায়ী এই রওনার কয়েকদিন পর জাহাজটা এক ঝড়ের কবলে পড়েছিল এবং পিট এখন পর্যন্ত তদন্ত করে জানতে পেরেছে এই জাহাজ নাইজার নদী হয়ে সম্ভবত এখানেই আশেপাশে কোথাও এসে ডুবে গেছে। হুজুর কি এই বিষয়ে কোনো তথ্য দিতে পারবে? ঝড়ের কথাটা শুনে হুজুর বিভিন্ন পুস্তক ঘেঁটে দেখেন
এবং এরকমই একটা পুস্তকে ওই জাহাজের কথা উল্লেখ পাওয়া যায়। হুজুর বলেন, বইয়ে লেখা আছে অতীতে এরকম একটা ঝড় হয়েছিল এবং তার ঠিক 6 দিন পরে একটা ক্ষতবিক্ষত জাহাজ এই লাবাজাঙ্গা নদী বন্দরের দিকে আসে। জাহাজে তেমন কেউ বেঁচে ছিল না, তবে জাহাজ কোনোভাবে ভেসে ভেসে চলছিল। আর এই জাহাজটা এখানকার বন্দরে এসে থামেনি, এটা ধীরে ধীরে ভেসে গাঁও শহরের দিকে চলে গেছে। এই কথাগুলো শুনে পিট বুঝতে পারে জাহাজ তাহলে এখানে নেই, গাঁও শহরে আছে। বই পুস্তকে এই জাহাজটাকে ভুতুরে জাহাজ হিসেবে উল্লেখ করা হয়েছে, কারণ এই জাহাজে তেমন কেউ বেঁচে ছিল না, সবাই মনে করে জাহাজটা অভিশপ্ত। আপনি কি জানেন এখন ঘরে বসে দেশের যে কোনো প্রান্ত থেকে সহজেই ওষুধ সহ যাবতীয় হেলথ কেয়ার প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আরোগ্য অ্যাপে? আরোগ্য একটি হেলথ কেয়ার প্ল্যাটফর্ম যেখানে প্রতিটি ঔষধের বিস্তারিত বিবরণ, জেনেরিক অনুযায়ী বিকল্প কোম্পানির ঔষধের বিবরণ এবং দাম সম্বলিত সঠিক তথ্য জানতে পারবেন। এছাড়াও প্রতি অর্ডারের সাথে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট, ক্যাশব্যাক এবং ফ্রি হোম ডেলিভারি সারা দেশ জুড়ে। আর আমরা তো জানি মাঝে মাঝে কিছু ঔষধ অনেক ফার্মাসি খুঁজেও পাওয়া যায় না, সেক্ষেত্রে অনেক ভোগান্তির শিকার হতে হয়। এই সমস্যাটির সমাধান আরোগ্য অ্যাপেই পেয়ে যাবেন, কারণ যাবতীয় সকল ঔষধই রয়েছে আরোগ্যতে। এই অ্যাপটি ইনস্টলের সাথে সাথেই 40 টাকা বোনাস পেতে চাইলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ইনস্টল করুন অথবা অ্যাপ স্টোরে গিয়ে সার্চ করুন আরোগ্য লিখে। সেক্ষেত্রে বোনাস পেতে চাইলে আফনান কোডটি ব্যবহার করুন অ্যাপের রেফার বক্সে। এরপর পিট আরও রোমাঞ্চ নিয়ে এই গাঁও শহরের উদ্দেশ্যে বেরিয়ে যায়। জাহাজটাকে খুঁজে পেতেই হবে। পিট এখানে তার সাথীদেরকে লঞ্চের সোনার যন্ত্রটা অন করতে বলে, কারণ তারা তো নদীপথে যাচ্ছে। এ সময় যদি পানির নিচে জাহাজের কোনো টুকরো অংশ পাওয়া যায় তাহলে এগুলো উদ্ধার করা যাবে এবং পাশাপাশি জাহাজ কোন দিকটায় যেয়ে থাকতে পারে এটাও বোঝা সম্ভব। তারা সোনারের ড্রোন ডিটেক্টর পানির মধ্যে ফেলে দেয়। ল্যাপটপে দেখা যাচ্ছে নদীর তলদেশে কিছু অদ্ভুত বস্তুর অবস্থান মিলেছে। পরে ড্রোনটা তুলে দেখা গেল নদীর তলদেশে লাল শ্যাওলা পাওয়া যায়। এই ব্যাপারটা অদ্ভুত। নদীর নিচে লাল শ্যাওলা পাওয়ার অর্থ হচ্ছে পানিতে অক্সিজেন কম এবং হয়তো এই নদীর পানিতে রাসায়নিক কিছু মেশানো হচ্ছে। পিডরাই শ্যাওলার স্যাম্পল নিয়ে নেয়। ঠিক এ সময় এবার দূর থেকে মালি থেকে সিভিল আর্মিরা চলে এসেছিল। তারা পিটদেরকে থামতে বলে আর বলে তারা ওই চিকিৎসকদের খুঁজছে, মানে ইভাদেরকে। ব্যাপারটা শুনেই পিটের সন্দেহ হয়। পিট ভাবে ইভা তো জাতিসংঘ থেকে ভালো কাজে এসেছে, আর্মিরা তাহলে তাকে খুঁজে বেড়াচ্ছে কেন? এরপর পিট একটা রশি আর্মিদের দিকে ফেলে দেয়। আর্মিরা রশি নিয়ে তাদের বোটে লাগিয়ে নিয়েছিল, তারা রশি ধরে উঠে আসবে। ঠিক এ সময় পিটরা জোরে তাদের ইঞ্জিন চালায়। এতে ধাক্কায় লঞ্চটা পড়ে গিয়েছিল আর এদিকে পিটরা পালাচ্ছে। তবে এর কিছু পরে আবার অন্য দিক থেকে আরেক আর্মি লঞ্চ এগিয়ে আসে। এখানে পিটদের সাথে আর্মিদের চেজিং চলে, আর এই চেজিংয়ে পিট আবার আর্মিদের বোটে চলে গিয়েছিল। সেখানে তার সাথে আর্মিদের মারপিট হয়। পিট এক আর্মিকে দমাতে পেরেছিল, সে পরে বোটে লুকিয়ে থাকে। অন্যদিকে আবার নদীর কিনারা হয়ে আরেক আর্মি জিপ চলে এসেছিল। তারা পিটের সাথীদের উপর গুলি চালাচ্ছে, তবে পিটদের একজন একটা ফ্লেয়ার গান চালিয়ে গাড়িটাকে থামিয়ে দেয়। এদিকে পিট যে আর্মি লঞ্চে লুকিয়েছিল এটা পিটদের লঞ্চের কাছে চলে আসে। পিট তাদের লঞ্চে উঠে যায় আর আর্মি লঞ্চটাকে বোকা বানিয়ে কিনারায় উঠিয়ে দেওয়া হয়েছিল। তবে বিপদ এখনও কাটেনি। দূরে দেখা যায় আরও 2 আর্মি গ্রুপ এগিয়ে আসে। তারা অনবরত গুলি চালাচ্ছিল, লঞ্চের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। তখন পিট একটা বুদ্ধি করে, সে বলে তারা এখন পানামা করবে। এই পানামা হচ্ছে একটা সংকেত, যার অর্থ তারা তাদের লঞ্চ উড়িয়ে দিয়ে পালিয়ে যাবে। এটার জন্য সাথী গার্ডিনো লঞ্চের ফুয়েল ট্যাঙ্কের পাইপগুলো কেটে দেয়। সেখানে একটি জ্বলন্ত সিগারেট রেখে দেওয়া হয়েছিল, এটা টাইম বমের মতো কাজ করবে। এরপর পিটরা অপেক্ষা করছে। আর্মি লঞ্চগুলো যখন কাছাকাছি চলে আসে তখন পিটদের সবাই নদীতে ঝাঁপ দেয়। এদিকে লঞ্চের পাইপে আগুন ধরে পুরো লঞ্চই ব্লাস্ট হয়েছে। এতে করে তখন পাশের 2 আর্মি লঞ্চই বিধ্বস্ত। আর এতে করে পিটরা এবারের মতো বড় বাঁচা বাঁচতে পারল। এরপর পিটরা নদীর কিনারা হয়ে কাছের একটি ঘরে আসে। গার্ডিনোর সময় বলে তাদের লঞ্চ তো নষ্ট হয়ে গেল, আর অ্যাডমিরাল যে 3 দিন সময় বলে দিয়েছিলেন এটাও শেষ। তাহলে তাদের এখন ফিরে যাওয়া ছাড়া আর এখানে কোনো কাজ নেই। পিট তখন তার এক সাথী রুডিকে বলে রুডি এখন অ্যাডমিরালের কাছে চলে যাক। এখানে যা যা হলো এবং হচ্ছে এই সব কিছু অ্যাডমিরালকে বুঝিয়ে বলতে হবে, তার সাহায্য দরকার। রুডি বলে সে শুধু একা কেন যাবে, পিটরা কি যাবে না? পিট বলে তারা এখন ডক্টরদের কাছে যাচ্ছে। আর্মিরা যেহেতু চিকিৎসকদের খুঁজে বেড়াচ্ছে, যার অর্থ ইভারা বড় বিপদে, তাদের সাহায্য দরকার। এখানে নদীর নিচে লাল শ্যাওলার আস্তরণ, আর্মিরা তাদেরকে ধাওয়া করছে, ডক্টরদেরকে খুঁজছে। এই সব কিছু নিয়ে এখানে বড় কোনো রহস্যের গন্ধ পাওয়া যায়। তাই এই সব কিছু জানার জন্য পিট এবং গার্ডিনো এখন আসালার গ্রামে যাবে, মানে ইভারা যেখানে গিয়েছে। এরপর পিট ও গার্ডিনো উটের পিঠে চড়ে আসালার গ্রামের দিকে রওনা দেয়।
অন্যদিকে ইভারা এই আসালার গ্রামে চলে এসেছিল। এখানে ওই রোগটা সর্বপ্রথম শনাক্ত করা গিয়েছে। এখানে গ্রামের অবস্থা একদম নীরব, কোনো মানুষের চিহ্নই নেই, এমনকি গবাদি পশু মুরগি এগুলো পর্যন্ত মরে পড়ে আছে। পরে ইভারা যখন কিছু ঘরে প্রবেশ করে তখন তারা দেখতে পায় কিছু লাশ, আর লাশগুলোর গায়ে ঠিক একই অসুখের ক্ষত ছিল, যার অর্থ দাঁড়ায় গ্রামের সবাই এই অসুখেই মারা গিয়েছে। পরের সকালে ইভারা কিছু লোক নিয়ে এসে লাশগুলোকে দাফন করে দেয়। অন্যদিকে দেখা যায় রুটি, সে একটা মালবাহী ট্রাকে করে অ্যাডমিরালের কাছে যাচ্ছে। তাকে লুকিয়ে বর্ডার পার করতে হবে এবং এখানে যা যা হলো তার সবকিছু অ্যাডমিরালকে জানাতে হবে। এদিকে দাফন কাজ শেষ করে ইভারা গ্রাম তল্লাশি করছিল। এই রোগের কারণটা কি? একটা কুয়া পাওয়া যায়, কিন্তু এটাতে তেমন পানি নেই, শুকিয়ে গেছে। তবে ইভাকে এই কুয়ার পানি যাচাই করে দেখতে হতো, পানিতে হয়তো এই রোগের জীবাণু থাকতে পারে। পরে ইভা নিচে এসে মাটি খুঁড়ছিল, কিছু মাটি খুঁড়ে পানি পাওয়া যায়। তবে ঠিক এ সময়ই এই গ্রামে কিছু আর্মিরা চলে এসেছে। আর্মিরা এসেই অনবরত গুলি চালাচ্ছে, একদমই ভয়াবহ অবস্থা। উপরে হেলিকপ্টারও উড়ে যেতে দেখা যায়। এখানে সরাসরি মালির ডিক্টেটর জেনারেল নাজিম এসে উপস্থিত হয়েছেন। তিনি এসে এক ডক্টরকে বলেন তাদের এখানে আসা উচিত হয়নি, আর তার সাথে ওই ইভা মহিলাটা কোথায়। ডক্টর এখানে ইভা সম্পর্কে কিছু বলে না, তখন জেনারেল নাজিম এই ডক্টরকে মেরে ফেলেন। এদিকে এই গ্রামটা তো এক মরু এলাকার মধ্যে ছিল, তাই গোলাগুলি এবং হেলিকপ্টারের শব্দ চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় রাস্তা দিয়ে যাচ্ছিল পিটরা, তারা এই শব্দ শুনে গ্রামের দিকে এগিয়ে যায়। এসে দেখে এই কাণ্ড, জেনারেল নাজিম এসে চিকিৎসকদের হত্যা করছেন। তবে ইভা এখনও বেঁচে আছে, সে কুয়ার ভিতরে লুকিয়েছিল। পরে নাজিম চলে যান আর তার লোকজনকে বলেন ইভাকে খুঁজে মেরে ফেলতে। আর্মিরা চারদিক খোঁজাখুঁজি করছে। অন্যদিকে পিট দেখে ইভার ব্যাগ একটা কুয়ার কাছে রাখা, মানে ইভা কুয়ার ভিতরে আছে। আর্মিরাও এটা একসময় বুঝতে পেরেছিল। তারা কুয়ার ভিতরে তাকায়, কিন্তু নিচের অন্ধকারে কিছু দেখা যায় না। তবে আর্মিরা তারপরও গুলি চালাতে চাচ্ছিল। ঠিক এ সময় সেখানে পিট একটা বালতি এবং উট নিয়ে চলে আসে। সে এসেই আর্মিদেরকে আক্রমণ করেছিল। এখানে আর্মি ও পিটের মধ্যে ব্যাপক লড়াই হয়। অন্যদিকে গার্ডিনো এক আর্মির বন্দুক কেড়ে নিয়েছে, সে পিটকে ব্যাকআপ দেয়, আর পিট খণ্ডে খণ্ডে আর্মিদের সাথে লড়ছে। সুকৌশলে বেশ কয়েকজন আর্মিকে মেরে ফেলা হয়েছিল, যদিও এক দুজন বেঁচে ছিল। তবে গার্ডিনো এবং কুয়া থেকে বেরিয়ে এসে ইভা পাল্টাপাল্টি গুলি ছোড়ে, এতে তখন সব গার্ডরা প্রতিহত। পরে ইভা এসে দেখে তার অন্য চিকিৎসক বেঁচে নেই। ইভা এতে অনেক কষ্ট পেয়েছিল, তবে এখানে দুঃখ করারও সময় নেই, নাজিম তাদেরকে মারার জন্য আসবে। এরপর ইভারা দ্রুত বেরিয়ে যায়। জেনারেল নাজিম কেন এমনটা করছে এবং গ্রামবাসীকে এই রোগের হাত থেকে কিভাবে বাঁচানো যায়, এটাই এখন ইভাদের প্রধান মিশন। এদিকে অ্যাডমিরাল বুঝতে পারে পিটরা বিপদে আছে, কারণ 3 দিন পার হয়ে গেছে কিন্তু পিটদের কোনো খোঁজ নেই। তখন তাদেরকে উদ্ধারের উদ্দেশ্যে অ্যাডমিরাল একজন CIA এজেন্টের সাথে কথা বলেন। সহজ কথায় মার্কিন গোয়েন্দা সংস্থার সাথে কথা বলেন। তাকে অনুরোধ করা হয় ইভাদেরকে মালি থেকে উদ্ধার করে নিয়ে আসতে। অন্যদিকে পিটদেরকে দেখা যায় তারা মরুভূমিতে এগিয়ে চলেছে। আচ্ছা, এখানে একটা বিষয়, তারা কিন্তু এখন সাহারা মরুভূমিতে আছে। মালি দেশের উত্তরভাগে এই সাহারা মরুভূমির একটা অংশ অবস্থিত। তো পিটরা এখানে গাড়ি চালিয়ে জেনারেল নাজিমের এলাকা থেকে বেরিয়ে এসেছিল। আসলে এ সময় তো গৃহযুদ্ধ চলছে মালিতে, তো মালির একটা বড় ভাগকে কন্ট্রোল করে আর্মি জেনারেল নাজিম, আর বাকি ছোট আরেকটা ভাগকে কন্ট্রোল করে মদিবো নামক আরেক নেতা। এই নেতা তুয়ারেক নামক এক দলের নেতৃত্ব দেয়। তো পিটরা এই মদিবো নেতার এলাকায় চলে এসেছিল। পিট এখানে বুঝতে পারে তাদের এখন এই মদিবো নেতার সাহায্য নেওয়া দরকার, কারণ মদিবোর শত্রু হচ্ছে যেহেতু জেনারেল নাজিম, তাহলে হয়তো মদিবো তাদেরকে সাহায্য করতে পারে। এবং এটা ভেবে পিটরা আত্মসমর্পণে দাঁড়িয়ে যায়। মদিবোর লোকরা সেখানে চলে এসেছিল। এরপর পিটদেরকে পাকড়াও করে নেতা মদিবোর কাছে নিয়ে আসা হয়। এখানে মদিবো জিজ্ঞেস করে ইভারা কেন এখানে এসেছে। ইভা জানায় সে WHO একজন ডক্টর এবং সে এখানে অচেনা এক রোগের তদন্তে এসেছে। রোগের কথাটা শুনেই মদিবো চমকে উঠে। সে ইভাদেরকে একটি ঘরে নিয়ে আসে। এখানে দেখা যায় শত শত লোক ওই রোগটাতেই আক্রান্ত, সবাই এই রোগের প্রতিকার চায়। এরপর থেকে ইভাই গ্রামে তদন্ত চালায় এবং একটা পর্যায়ে সে দেখে গ্রামের কুয়ার পানিতে মারাত্মক সমস্যা আছে। সে দ্রুত এসে পিটকে বলে এটা কোনো অসুখ বা মহামারী নয়, এটা হচ্ছে বিষ। গ্রামে যে কুয়াগুলো রয়েছে এগুলোর পানিতে বিষ পাওয়া যায়, এবং এই বিষগুলো এমন কিছু কেমিক্যাল দিয়ে তৈরি যা মানুষের রক্তে প্রবেশ করে রক্তের গুণাগুণ নষ্ট করে এবং প্রতিরোধ ক্ষমতা কমিয়ে শরীরের এই অবস্থা করছে। পরে এই ব্যাপারগুলো পিট এসে নেতা মদিবোকে জানায়। তাকে বলা হয় এটা কোনো মহামারী নয়, কেউ একজন হয়তো এটা ছড়াচ্ছে, হতে পারে এটা জেনারেল নাজিম।
কিন্তু এখানে জেনারেল নাজিম কেন বিষ ছড়াবে? নিজেরই দেশের মানুষকে মেরে তার লাভ কি? আর প্রতিটা কুয়ার পানিতেই কিভাবে বিষ আসে? এই ব্যাপারগুলো বোঝা যাচ্ছিল না। অন্যদিকে গার্ডিনো গ্রামের বাচ্চাদের সাথে খেলছিল। এভাবে খেলতে খেলতে বল গ্রামের একটা গুহায় চলে যায়। এই গুহায় এসে গার্ডিনো দেখে সেখানে একটা অদ্ভুত রকমের চিত্রকর্ম। এটা দেখা মাত্রই সে পিটকে সেখানে নিয়ে আসে। আর তখন দেখা যায় গুহার গায়ে খোদাই করা আছে একটা মানচিত্র বা পেইন্টিং। আর এই পেইন্টিং বলে দেয় অতীতের ওই যুদ্ধজাহাজ ঠিক কোন জায়গাটায় গিয়ে থেমে গিয়েছিল, অর্থাৎ ওই জাহাজটা এখন ঠিক কোন জায়গাটায় আছে। চিত্র অনুযায়ী বোঝা যায় জাহাজের বর্তমান অবস্থান হচ্ছে এই সাহারা মরুভূমিরই এক দুর্গ এলাকায়। আচ্ছা, এখানে একটা মজার বিষয় জানাই। অতীতে কিন্তু এই সাহারা কোনো মরু এলাকা ছিল না। 5 থেকে 10,000 বছর আগে এই সাহারা ছিল নদীতে ঘেরা এক সতেজ জায়গা। কালের পরিক্রমায় এই জায়গা সংকুচিত হয়ে উপরে মাটি উঠে আসে আর জলবায়ু পরিবর্তন হয়ে মরুভূমি হয়ে গেছে। তো যখন এই জায়গায় নদী ছিল তখন এই যুদ্ধজাহাজ নদী হয়ে এখানে আসে এবং এক দুর্গে বাধা পেয়ে থেমে যায়। পরে যখন নদীর পানি শুকিয়ে মরুভূমি হয়েছে তখন তার বালিতে এই জাহাজ তলিয়ে গেছে। পিট এগুলো এখানে ব্যাখ্যা করছিল এবং সে বলে তাদেরকে এখন এই পেন্টিংয়ে দেখানো ওই দুর্গের কাছাকাছি যাওয়া দরকার। সেখানে গিয়ে একটু খুঁজলেই জাহাজটা পাওয়া যাবে, বালির নিচেই জাহাজটা থাকার কথা। পিট এখানে আরও একটা ব্যাপার বলে। সে বলে অতীতে সাহারাতে নদী সমুদ্র ছিল এবং এই নদীগুলো খণ্ড আকারে কিন্তু এখনও মরুভূমির নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ এখানকার মরু এলাকার নিচে দিয়ে জলের প্রবাহ থাকার কথা। পিট বলে ওই অদ্ভুত বিষটা তো গ্রামের সব কুয়াতেই পাওয়া যাচ্ছে। এখন এই মরু এলাকার নিচে তো জলের প্রবাহ রয়েছে, তো এই জলের প্রবাহ দিয়ে কিন্তু একে একে সব কুয়াতে বিষ আসতে পারে। তাহলে মোট কথা হচ্ছে পিটদেরকে ওই দুর্গ এলাকায় যেতে হবে। এখানে গিয়ে দেখতে হবে কোথা থেকে এই বিষ এসে মাটির নিচের এই পানিতে চলে যায় এবং পাশাপাশি এই নদীতেই তো জাহাজ এসে থেমেছিল, তাহলে এই এলাকারই আশেপাশে জাহাজটাও খুঁজে পাওয়া যাবে। আর এভাবেই এখানে রোগের কারণ এবং জাহাজ উদ্ধারের বিষয়টা এসে এক স্থানে মিলে গেল। সব রহস্যের সমাধান আছে সাহারা মরুভূমির ওই দুর্গ এলাকায়। এরপর পিটরা উটের পিঠে চড়ে সাহারার দিকে এগিয়ে চলেছে এবং মরুভূমির এক জায়গায় গুহাতে বলা ওই দুর্গের সন্ধানটাও পাওয়া যায়। তাহলে আশেপাশেই কোথাও ওই জাহাজটা চাপা পড়ে আছে। পিটরা পরে এই দুর্গের উপরে ওঠে, কিন্তু এ সময় দূরে কিছু জলজল করতে দেখা যাচ্ছে। দূরবীনে দেখা গেল এটা একটা সোলার প্লান্ট। মানে সাহারাতে তো প্রচুর তাপমাত্রা, তো এই তাপকে কাজে লাগিয়ে সম্ভবত এখানে বিদ্যুৎ উৎপাদনের কাজ চলছে। আরও ভালো করে লক্ষ্য করলে দেখা যায় এটা হচ্ছে ম্যাসার নামক ওই ব্যবসায়ীরই কোম্পানি। ব্যাপারটা এখানে পিটের কাছে কেমন জানি সন্দেহজনক লাগে, তাই তারা এই কোম্পানিটা একটু খতিয়ে দেখতে চায়। তবে এটা অনেক দূরে অবস্থিত, কিন্তু এদিকে আবার একটা ট্রেন লাইনকে চলে যেতে দেখা যাচ্ছে। পিটরা উট নিয়ে এসে এই আগত ট্রেনের কাছে লুকিয়ে থাকে। তারা উটের পাশে লুকিয়েছিল, ট্রেন এগিয়ে চলে গেলে তারা বের হয়। এরপর তারা ট্রেন ধরার চেষ্টা করছে। সুযোগ বুঝে তারা ট্রেনে উঠে যায়। এরপর তারা ট্রেনের একটা ছিদ্র দিয়ে ভিতরে ঢুকতে পেরেছিল। এদিকে সাথী রুডিকে দেখা যায় সে অ্যাডমিরালের কাছে চলে এসেছে। রুডি এখানে তার সাথে ওই লাল শাওলার আস্তরণ নিয়ে এসেছিল। পরে সে এই শাওলা নিয়ে তদন্ত করে এবং তদন্ত থেকে সে যা জানতে পায় তাতে সে এবং অ্যাডমিরাল দুইজনই একদম হতবাক। অন্যদিকে ইভারা ট্রেন থেকে নেমে প্লান্টে ঢুকে পড়েছিল। এরপর একটা টানেল হয়ে তারা একদম ভিতরে চলে আসে। আর ভিতরে এসে দেখা যায় এই অবস্থা। এখানে খনিজ পদার্থ নিষ্কাশনের কারবার চলছিল, অর্থাৎ ধাতু নিষ্কাশন। এই গল্পে বিশেষ একটা খনিজ পদার্থের কথা উল্লেখ করা হয়েছে। এই খনিজটার নাম হচ্ছে আনবটেনিয়াম। তবে এটা কাল্পনিক, বাস্তবে এরকম কোনো ধাতু নেই। তো মুভিতে এটাকে সোনার মতোই মূল্যবান বলা হয়। আর এই খনিজ পদার্থ উত্তোলন এবং সেটার যে ময়লা নিষ্কাশন করা হয় এটাই সোলার প্লান্টেই হয়। মানে এখানে কোনো বিদ্যুৎ উৎপাদন করা হয় না, বরং মরুভূমিতে যে অতিতাপ থাকে এই তাপ দিয়ে খনিজের নিষ্কাশিত ময়লা বা টক্সিনগুলোকে পুড়িয়ে ফেলা হয়। মোট কথা এখানে বিষ ধ্বংস করার কাজ চলে। এ সময় দেখা যায় খালি কিছু ড্রাম কোনো একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। পিটরা চুপি চুপি এর পিছনে যায় এবং একটা গুদাম ঘরে এসে দেখে কিছু ড্রাম থেকে এই বিষাক্ত ময়লা মাটিতে চলে যাচ্ছে। তাহলে এটাই সেই কারণ যার জন্য কুয়ার পানিতে বিষ। মানে হচ্ছে এখানে খনিজের যে টক্সিনগুলো রয়েছে সেগুলো বালি হয়ে নিচে চলে যায়, এরপর পানিতে মিশে এবং সেই পানি কুয়াতে এসে গ্রামবাসীকে অসুস্থ করছে। এখানে আরও দেখা যায় কিছু বন্দীদেরকে যারা এই বিষাক্ত গুদামের কাজে রয়েছে। লোকগুলো খুবই অসুস্থ, আর এই লোকগুলো হচ্ছে তুয়ারেগ বন্দী। মানে মদিব নেতার যে লোকগুলো ধরা পড়ে তাদেরকে জেনারেল নাজিম এই সোলার প্লান্টে নিয়ে এসে কাজে লাগায়।
তাহলে এই সোলার প্লান্ট দুইজন লোক পরিচালনা করছে। একজন হচ্ছেন এটার মালিক ম্যাসার্ড এবং অন্যজন তাকে কমিশনে সাহায্যকারী জেনারেল নাজিম। তারা দুইজন মিলে এখান থেকে প্রচুর টাকা আয় করছে। এজন্যই ম্যাসার্ড ও নাজিম এই রোগটার কথা বাইরে জানাতে চায় না। পিটারাই সবকিছু বুঝতে পেরেছিল, তাই তারা আইনের আশ্রয় নিতে চায়। কিন্তু ঠিক এ সময় সেখানে ম্যাসার্ড চলে আসে, আর এরপর তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে অ্যাডমিরাল ও রুটি মার্কিন দূতাবাসে গিয়েছে। আমেরিকার সাহায্য দরকার। অ্যাডমিরালরা এখানে বুঝায় নাইজার নদীতে মারাত্মক টক্সিন পাওয়া যাচ্ছে। এই টক্সিন এখন নাইজার নদীতে আছে, তবে পরে কিন্তু এগুলো নদী হয়ে আটলান্টিক মহাসাগর পর্যন্ত যেতে পারে। এভাবে পুরো পৃথিবীতে এই বিষ ছড়িয়ে পড়বে, তাই মালি দেশের এই ভয়ানক ব্যবসা এখনই বন্ধ করা দরকার। তবে এখানে মার্কিন দূত গুরুত্ব নিয়ে বিষয়টা দেখেন না। তিনি মনে করেন এগুলো শুধু গুজব। এদিকে দেখা যায় পিট এবং গার্ডিনোকে একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। তারা সাহারা মরুভূমি হয়ে যাচ্ছিল, হয়তো পিটদেরকে মেরে ফেলা হবে। তবে পিটের এখানে একটা বুদ্ধি করে, এই গাড়ির পিছনের অংশটা কিছু স্ক্রু দিয়ে লাগানো। পিটের কাছে কয়েন ছিল, এটা দিয়ে পুরো পার্টিশনটাই খুলে নেওয়া হয়। এরপর তারা এটা সহ গাড়ি থেকে নেমে পড়ে। তাদের হাত বাঁধা ছিল, তাই তাদেরকে এভাবেই মরু এলাকায় পালিয়ে বেড়াতে হবে। তবে এখানে প্রচণ্ড তাপমাত্রা, তাই একটা সময় তারা বালির পাহাড় থেকে পড়ে যায় এবং এভাবে তারা একটা ভাঙ্গা প্লেনের কাছাকাছি চলে এসেছিল। পরে এই ভাঙ্গা প্লেনের সাহায্যে তারা তাদের বাঁধন খুলে ফেলে। অন্যদিকে গোয়েন্দা এজেন্ট অ্যাডমিরালের সাথে কথা বলছিলেন। তিনি জানান নাজিমের লোকজনরা সাহারা মরুভূমিতে খোঁজাখুঁজি করছে। হতে পারে যে নাজিম পিটদেরকেই খুঁজছে। পিটরা আসলে মহাবিপদে। ব্যাপারটা জেনে অ্যাডমিরাল খুবই চিন্তায় পড়ে যান। তবে এর ঠিক কিছুক্ষণ পরেই পিট কল করেছিল। সে অ্যাডমিরালকে সকল ঘটনা আরও বিস্তারিতভাবে খুলে বলে। সে বলে যে এখানে কি হচ্ছে এবং এখানকার সোলার প্ল্যান্টার মালিক হচ্ছে তাদেরই অর্থদাতা ম্যাসার্ড। তখন অ্যাডমিরালও জানায় সে পুলিশ গোয়েন্দা সকলকে এসব বলেছে। এখন দেখা যাক কি হয়। তবে পিটদের সতর্ক থাকতে বলা হয়, কারণ নাজিমের লোকজনরা কিন্তু তাদেরকে হন্য হয়ে খুঁজছে। এরপরে পিটরা দ্রুত মদিবর কাছে যায়, কারণ পিটরা যেহেতু মাত্র দুইজন, তাই তারা এত বড় বিপদ ঠেকাতে পারবে না। মদিবর সাহায্য লাগবে। কিন্তু মদিবর সব শুনে বলে তার কাছে নাজিমের মতো এত লোকজন বা অস্ত্র নেই, তাই নাজিমের সাথে পেরে ওঠা খুবই মুশকিল। তখন পিট বলে লোকজন নেই, তবে বুদ্ধি তো আছে। এরপর পিট একটা বুদ্ধি করে এবং মদিবর কাছে একটা বিশেষ গাড়ি চাওয়া হয়। এই গাড়িটা ছিল নাজিমের। গৃহযুদ্ধ তো চলছেই, তো এরকমই একটা লড়াইয়ের মাঝে মদিবর লোকজনরা নাজিমের এই গাড়িটা হাতিয়ে নেয়। এরপর এই গাড়ি করে পিটরা ওই সোলার প্ল্যান্টে আসে। প্ল্যান্টের গার্ডরা এই গাড়ি দেখে মনে করেছিল নাজিম এখানে এসেছেন, তাই তারা গাড়ি ঢুকতে দেয় এবং তখনই পিটরা গার্ডদেরকে বন্দি বানায়। এদিকে ম্যাসার্ডও বুঝতে পেরেছিল সিকিউরিটি ব্রেক করা হয়েছে। তার সন্দেহ হয়, তাই সে দ্রুত ইভাকে বন্দি বানিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে পিটরা ভেতরে এসে দেখে ম্যাসার্ডদের কেউ নেই। পুরো প্ল্যান্ট একদম ফাঁকা, সবাই পালিয়েছে। এভাবে সবার পালিয়ে যাওয়ার লক্ষণ খারাপ। পিটরা একটু ভাবে এবং ভেবে বুঝতে পারে এই পুরো প্ল্যান্ট সম্ভবত ব্লাস্ট করা হবে। কোনো চিহ্নই রাখা হবে না, কারণ এটার কথা যদি জাতিসংঘ পর্যন্ত ছড়িয়ে যায় তাহলে ম্যাসার্ডদের কোনো রক্ষা নেই। এজন্যই ম্যাসার্ড তার এই প্ল্যান্ট ধ্বংস করতে চাচ্ছে, যাতে ওই টক্সিনগুলোর কোনো প্রমাণই আর পাওয়া না যায়। গার্ডিনো বলে এই প্ল্যান্টে অবশ্যই কোথাও বোমা লাগানো হয়েছে। এটা এখন গার্ডিনো ডিফিউজ করবে, আর পিটকে বলা হয় ইভাকে খুঁজে বের করতে। এদিকে ম্যাসার্ড ইভাকে নিয়ে পালাচ্ছিল। ছাদে একটা হেলিকপ্টার আসে, সেখানে তারা উঠে যায়। তবে এখানে পিটও আসতে পেরেছিল। পিট এখানে ইভাকে উদ্ধার করতে এসেছে, কিন্তু সেখানে ওই ছদ্মবেশীরও আগমন ঘটে। এই ছদ্মবেশী লোকটা আসলে ম্যাসার্ডদের একজন খবরই। সে শুরু থেকে ইভাদেরকে ফলো করছিল আর এগুলোর তথ্য দিচ্ছিল ম্যাসার্ডদের কাছে। এখানে পিট ও ছদ্মবেশীর মধ্যে ব্যাপক ফাইট হয়। অন্যদিকে ইভা কোনোভাবে হেলিকপ্টার থেকে নামতে পেরেছিল, আর এরপর সেও এসে এই ছদ্মবেশীর উপরে ঝাঁপিয়ে পড়ে। এদিকে গার্ডিনোকে দেখা যায় সে বোমার খোঁজ পেয়েছে। এখানে যে ড্রামগুলোতে টক্সিন পুড়িয়ে ফেলা হয়, এরকমই কোনো একটা ড্রামে বোমা ফিট করা হয়েছে। ড্রামটা খুঁজে বের করা দরকার, কারণ এটা হিটারে বা চুল্লিতে চলে গেলেই পুরো প্ল্যান্টে বিস্ফোরণ ঘটবে। গার্ডিনো এই ড্রামগুলো চেক করে দেখে এবং সেই কাঙ্ক্ষিত ড্রামটা পেয়েও যায়। এটা থেকে এখন বোমা বের করে ফেলতে হবে। অন্যদিকে ম্যাসার্ড তো পালাচ্ছিলই, তবে পালানোর আগে সেই প্ল্যান্টটা অটো মোডে চালু করে দেয়। এতে করে সোলার প্যানেলগুলো হিটার প্যানেলের দিকে মুখ করে নিয়েছিল। এখন তাপ সরাসরি হিটার প্যানেল হয়ে রুমে প্রবেশ করবে, আর এই অতি তাপমাত্রার রুমে ওই ড্রামটা আসলেই বোমা ফেটে প্ল্যান্টে বিস্ফোরণ। এক এক করে ব্যারেলগুলো চলে যাচ্ছিল, তবে গার্ডিনো তার ব্যাপক চেষ্টায় ড্রামের বোমাগুলোকে বের করে নেয়। এরপর সে দ্রুত সেই কক্ষ থেকে বেরোচ্ছিল। এদিকে পিট ও ছদ্মবেশীর মধ্যে ফাইট হচ্ছে,
তবে সুযোগ বুঝে পিটও সেই ছদ্মবেশীকে ফেলে দেয়। অন্যদিকে ম্যাসাড ব্যারেলগুলোকে হিটারে পাঠিয়েছিল, কিন্তু বিস্ফোরণ ঘটে না, কারণ ব্যারেল থেকে বোমা সরিয়ে ফেলা হয়েছে। ম্যাসাডের এখানে আর কিছু করার নেই, তাই সে দ্রুত পালিয়ে যায়। এদিকে পিটারও বেরিয়ে পড়েছিল ম্যাসাডকে ধরতে হবে, কিন্তু এ সময় আবার দেখা যায় তাদের পিছনে নাজিম লেগেছে। নাজিম একটি হেলিকপ্টার নিয়ে চলে এসেছিল, মরু এলাকায় গুলি ছোড়া হয়। গার্ডিনো তার বন্দুক দিয়ে হেলিকপ্টারকে টার্গেট করছে। পিট বলে তাদেরকে বিস্ফোরণ করতে হবে। গার্ডিনো এখানে তার সাথে ওই বোমাগুলো এনেছিল, ড্রামে আর কি যেগুলো পাওয়া গিয়েছে। পিট বলে ইভাই বোমা ফেলাবে আর গার্ডিনো তাতে গুলি চালাবে। এতে বিস্ফোরণ ঘটলে হেলিকপ্টার আর আগাতে পারবে না। বিস্ফোরণে চারদিকে ধুলি উঠছে, তাই নাজিমরা একটু দূরে সরে যায়। আর ঠিক এ সময় এসে পিটদের উদ্ধার কাজ সম্পন্ন হলো, কারণ বিস্ফোরণে বালি সরে গিয়েছে আর বালির নিচে পাওয়া যায় সেই কাঙ্ক্ষিত যুদ্ধ জাহাজ। এরপর ইভারা দ্রুত এই জাহাজে লুকিয়ে যায়, কিন্তু নাজিম জাহাজে গুলি ছুড়ছিল। এই গুলির কাছে জাহাজ বেশিক্ষণ টিকবে না, তবে এখানে পিট একটা কামান খুঁজে পায়, 150 বছরের পুরনো কামান। পিট সিদ্ধান্ত নেয় এটা সে চালাবে, কিন্তু এই কামান আদৌ চলবে কিনা তা নিয়ে গার্ডিনোর ব্যাপক সন্দেহ আছে। তবে উপায় যেহেতু নেই, তাই এটাই করার সিদ্ধান্ত নেওয়া হলো। এরপর গার্ডিনো গিয়ে বাইরে থেকে কামানের দরজা খুলে আর ভিতরে ইভা গোলা খুঁজছিল। আর গোলা খুঁজতে গিয়ে পাওয়া যায় সোনার মুদ্রা, মহামূল্যবান সেই সম্পদ। অতীতে এই সোনাগুলো নিয়েই যোদ্ধারা পালিয়েছিল। অন্যদিকে নাজিম তার পুরো সেনাবহর নিয়ে চলে এসেছে। সবার টার্গেট তারা এই যুদ্ধ জাহাজে বিস্ফোরণ ঘটাবে, তাহলে আর ইভারা বাঁচতে পারবে না। পিট এখানে বলে সাপের মাথা কেটে ফেললে শরীর এমনি মরে যাবে, যার অর্থ হলো কামান দিয়ে নাজিমের হেলিকপ্টার টেকডাউন করতে হবে, আর নাজিম মারা গেলে তখন তার পুরো দল এমনিতেই হার মেনে নিবে। এই চিন্তাটা মাথায় রেখেই কামান ছোড়া হয়, এবং কামানের গোলা হেলিকপ্টার বরাবর গিয়েছিল। তবে এটা বিস্ফোরিত হয় না, যেহেতু এটা অনেক পুরনো। তবে অবাক্ষর ব্যাপার হচ্ছে কিছুক্ষণ পরে এটা আবার বিস্ফোরিত হয়। এতে নাজিম বিধ্বস্ত, অর্থাৎ নাজিম বেঁচে নেই। পরে দেখা যায় পুরো আর্মি হার মেনে নিয়েছে। তারা পিটদের কাছে আত্মসমর্পণ করে, আর এরই মধ্যে বিজয়ের উল্লাস বয়ে যায়, কারণ গৃহযুদ্ধের সমাপ্তি হলো, নাজিম মারা গিয়েছে। মদিবরা জয়ী, অর্থাৎ খেটে খাওয়া মানুষদের জয় হয়েছে, আর এই জয় এনে দিয়েছে ইভারা। সবাই উল্লাস করছিল, আর এই উল্লাস দিয়েই এই অভিযানের সমাপ্তি হয়। তবে গল্প এখনো বাকি আছে। ওই জাহাজ ও তার সোনাগুলোর পরে কি হলো, এবং ম্যাসাড যে পালিয়ে গেছে সে এখন কোথায়? এই সোনার ব্যাপারটা মার্কিন দূতাবাস জানতে পেরেছিলেন। তারা এসে অ্যাডমিরালের কাছে জাহাজের খোঁজ চায় এবং সোনাগুলোর ব্যাপারেও জানতে চায়। অ্যাডমিরাল তখন জাহাজ খুঁজে পাওয়ার কথা স্বীকার করে, কিন্তু সেখানে যে সোনা খুঁজে পাওয়া গেছে এটা স্বীকার করে না। সে শুধু বলে সোনার ব্যাপারটা গুজব, যেভাবে আর কি দূতাবাস গুজব বলে তাদেরকে তখন গুরুত্ব দেয়নি। এই সোনাগুলো ওই গরিব গ্রামবাসীদেরকে দিয়ে দেওয়া হয়েছিল। এখানে অ্যাডমিরাল এও জানায় সে আর সরকারের এই প্রতিষ্ঠানে কাজ করবে না, সে তার এই চাকরি ছেড়ে দিচ্ছে। তখন মার্কিন দূত তাকে অনেক অনুরোধ করে তার কাজটা না ছাড়ার জন্য। আর তখন অ্যাডমিরাল জানায় সে এক শর্তে তার চাকরি ছাড়বে না, সরকারকে তাহলে একটা গোপন কাজ করে দিতে হবে। আর গোপন কাজ হচ্ছে এটা: ম্যাসাড বর্তমানে পালিয়ে দূরের এক দেশে লুকিয়ে আছে। সেখানে এক আমেরিকান গোয়েন্দাকে ছদ্মবেশে পাঠানো হয়, আর সে এসে ম্যাসাডের পানিতে বিষ মিশিয়ে দেয়। এটা খাওয়ার পর ম্যাসাড আর বাঁচতে পারেনি, আর এভাবেই ম্যাসাড পালিয়ে থাকলেও তাকে আড়ালে মেরে ফেলা হয়। সবশেষে বাকি থাকে ইভারা। তারা এখন কাপল, তারা সৈকতে বেশ মনোরম সময় পার করছে। আর এখানেই মুভি শেষ, মুভির ব্যাখ্যাও শেষ। যতটুকু আমার পক্ষে সম্ভব ছিল বিস্তারিত ব্যাখ্যা করেছি। কমেন্টে আপনাদের ভালো লাগা খারাপ লাগা এগুলো জানাবেন। অবিরাম ভালোবাসা সবাইকে।